পত্রের অধ্যায় জীববিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় শৈবাল ও ছত্রাক আমরা শুরু করেছিলাম গত ক্লাসে। এবং আমরা এই সব জিনিস আমরা একটু একটু দেখে যাই যে আজকের পাঠ হচ্ছে শৈবাল। বিশ্বে প্রায় 30,000 প্রজাতির শৈবাল আছে। আমরা কিছু শব্দ জানছিলাম যে থ্যালাস, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, থ্যালয়েড, থ্যালাস যাদের অর্থাৎ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না যেসব উদ্ভিদকে, তাদেরকে বলা হয় থ্যালয়েড বা সমাঙ্গদেহী। তারপরে থ্যালয়েড উদ্ভিদদের বিভাগকে বলা হয় ত্যালোফাইটা। ত্যালোফাইটায় আমরা দুই ধরনের উদ্ভিদ দেখি, একটা হচ্ছে শৈবাল, ক্লোরোফিল থাকে তাদের, আর আরেকটা হচ্ছে ছত্রাক, ক্লোরোফিল থাকে না, যার কারণে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তারপরে ফাইকোলজি শৈবাল বিজ্ঞান এবং মাইকোলজি ছত্রাক বিজ্ঞান, এই শব্দগুলো আমরা গত ক্লাসে শিখছিলাম। আর শৈবালের বৈশিষ্ট্য ও গঠন বর্ণনা করতে পারবে এই পাঠ শেষে। তারপরে শৈবালের জনন ও গুরুত্ব বর্ণনা করতে পারবে। আর উলোথ্রিক্স শৈবাল, এই পার্টে শৈবালের যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে উলোথ্রিক্সের আবাস, গঠন এবং জনন বর্ণনা করতে পারবে। এবং আমরা শৈবালের সংজ্ঞা আমরা জানছিলাম গত ক্লাসেই যে শৈবাল হচ্ছে সরল ও সমাঙ্গদেহী। তারপরে সে হচ্ছে শালক সংশ্লেষণকারী, কারণ তার দেহের মধ্যে ক্লোরোফিল থাকে, তার কারণে সে শালক সংশ্লেষণ করতে পারে। এবং সাধারণত শৈবাল জলে বসবাস করে, জলজ। আর তাদের জননাঙ্গ এককোষী এবং জনন কোষগুলো মিলনের ফলে যে জাইগোট তৈরি হয়, সেই জাইগোটটা বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয় না, মানে ভ্রূণ তৈরি হয় না তাদের। তারপরে এটা আমরা শৈবালের সংজ্ঞা আমরা গত ক্লাসে আমরা দেখছিলাম যে শৈবাল অত্যন্ত সরল প্রকৃতির, সমাঙ্গদেহী, শালক সংশ্লেষণকারী জলজ উদ্ভিদ যাদের জননাঙ্গ এককোষী এবং নিষেকের পর কোনো ভ্রূণ তৈরি হয় না, তাদেরকে শৈবাল বলা হয়। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। এবং ক্লোরোফিল বিশিষ্ট তারা, থ্যালয়েড উদ্ভিদ গোষ্ঠী হচ্ছে শৈবাল। এবং আরো কিছু শব্দ আমরা জানছিলাম, ফাইটোপ্লাঙ্কটন, যে যেসব শৈবাল পানির উপরের দিকে ভাসমান অবস্থায় থাকে তাদেরকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। যেসব শৈবাল পানির নিচে মাটির সাথে যুক্ত থাকে তাদেরকে বলা হয় বেন্থিক শৈবাল। যেসব শৈবাল পানির নিচে পাথরের মধ্যে থাকে তাদের বলা হয় লিথোফাইট। যেসব শৈবাল অন্য আরেকটা উচ্চ শ্রেণীর উদ্ভিদের টিস্যুর মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে তাদের এন্ডোফাইট। এবং যেসব শৈবাল অন্য একটা উদ্ভিদের গায়ে সংযুক্ত থাকে তাদেরকে বলা হয় এপিফাইট। এগুলো আমরা বলছিলাম শৈবালের বৈশিষ্ট্য, বলছিলাম থ্যালয়েড তারা। তারপরে তাদের ক্লোরোফিল থাকে, তাদের জন্য সবুজই এবং আলোর দরকার হয়। তারা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, তারা কোষপ্রাচীর সেলুলোজ থাকে, কোনো কোনো ক্ষেত্রে প্যাকটিনও থাকতে পারে সেলুলোজের সাথে। তাদের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। নীলাভ সবুজ, BGA মানে হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে তাদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। তারপরে জননাঙ্গ তাদের এককোষী, এবং যদি বহুকোষী হয় তাহলে বন্ধ্যাকোষের কোনো আবরণই থাকে না। তারপরে যৌন জনন হচ্ছে তাদের আইসোগেমাস, অ্যানাইসোগেমাস ও গেমাস প্রকৃতির, এবং কখনো ভ্রূণ তৈরি হয় না। এবং তারা পরিবহন টিস্যু নাই, অর্থাৎ অভাস্কুলার, তারা ভাস্কুলার বান্ডল থাকে না, তাদের জাইলেম ফ্লোয়েম থাকে না। দৈহিক গঠন এটা নিয়েও আলোচনা করছি যে তারা এককোষী থেকে শুরু করে, যেমন একটা শৈবালের উদাহরণ দেওয়া আছে ক্ষুদ্রতম শৈবাল প্রোক্লোরোকোকাস ম্যারিনাস, 0.5 মাইক্রন ব্যাস তাদের। আর জটিল হতে পারে। বৃহত্তম শৈবালের উদাহরণ আমরা এখানে দিছি মাইক্রোসিস্টিস পাইরিফেরা, 60 মিটার পর্যন্ত দীর্ঘ বৃহৎ শৈবাল। এবং শৈবালের দৈহিক কোষ আমরা যদি দেখি, তারা এককোষী সচল হয়, মানে ফ্লাজেলা যুক্ত, যেমন ক্লামাইডোমোনাস এর উদাহরণ। এককোষী নিশ্চল হয়, ফ্লাজেলা থাকে না। তারপরে সচল কলোনি, মানে অনেকগুলো এককোষী শৈবাল তারা সাইটোপ্লাজমের সূত্র দ্বারা আবদ্ধ হয়ে বসবাস করে, যদি সেটাকে বলা হয় কলোনি। এবং কলোনির শৈবালগুলো যদি ফ্লাজেলা যুক্ত হয় তাহলে সেই কলোনিকে বলা হয় সচল কলোনিয়াল। আর কলোনির শৈবালগুলো যদি ফ্লাজেলা বিহীন হয় তারা হচ্ছে নিশ্চল কলোনিয়াল, যেমন উদাহরণ মাইক্রোসিস্টিস। এবং একটা নির্দিষ্ট রীতিতে যদি কলোনি সজ্জিত থাকে সেই কলোনিকে বলা হয় সিনোভিয়াম, যেমন বলভক্স, এখানে ছবি আছে যেটা, সেটা বলভক্স। তারপর সূত্রাকার
শৈবাল হতে পারে, আর একসারি কোষ দিয়ে গঠিত, এবং সেই সূত্রাকার আবার শাখান্বিত হতে পারে, অশাখ হতে পারে। যেমন উলোথ্রিক্স, এটার উদাহরণ আমরা শিখব। উলোথ্রিক্সের অশাখ। আবার ক্লেডোফোরা একটা শৈবাল আছে বা একাধিক শৈবাল আছে যারা শাখান্বিত হতে পারে। তারপরে সিনোসাইটিক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ। সিনোসাইটিক হচ্ছে কোনো এই সূত্রাকার শৈবাল বা নলাকার শৈবালে যদি নলগুলাতে প্রস্থপ্রাচীর না থাকে, সেপ্টাম না থাকে, তখন একটা সুতার মধ্যে অসংখ্য নিউক্লিয়াস বা বহু নিউক্লিয়াস থাকতে পারে। সেই ধরনের গঠনকে বলা হয়, অর্থাৎ সেপ্টাবিহীন, প্রস্থপ্রাচীরবিহীন বহু নিউক্লিয়াস যুক্ত সূত্রাকার শৈবালদের বলা হয় সিনোসাইটিক। যেমন এটার উদাহরণ একটা বাউকেরিয়া উদাহরণ। তারপরে চেপ্টাদেহী, পাতার মতো হতে পারে, উলভা। তারপরে হেটারোটাইকাস হতে পারে, তার একটা অংশ সারিতে, একটা অংশ উপরে খাড়া, যেমন এটা কিটোফোরা একটা উদাহরণ আছে। তারপরে কর্টিকয়েড মানে কর্টেক্সের মতো হতে পারে, যেমন খাড়া একটা উদাহরণ। আর জটিল দেহী হতে পারে, জটিল দেহীর একটা উদাহরণ হচ্ছে সার্গাসাম, মানে তার দেহ দেখতে অনেকটা পাতা, কাণ্ড বা মূলও থাকে তাদের মধ্যে, এই ধরনের একটা জটিল দেহী সার্গাসাম হতে পারে। তারপরে এটাও আমরা গত ক্লাসে পড়ছি যে শৈবালের কোষীয় গঠন, এটা উচ্চ শ্রেণীর উদ্ভিদের মতো। তারপরে তারা সুকেন্দ্রিক, অর্থাৎ তাদের সুকেন্দ্রিক মানে হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। কিন্তু নীলাভ সবুজ শৈবাল, এদেরকে এখন সায়ানোব্যাকটেরিয়া বলা হয়, তাদের কিন্তু তারা প্রাককেন্দ্রিক, নিউক্লিয়াস সুগঠিত থাকে না। তারপরে শৈবালের কোষপ্রাচীর হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, প্রধান বস্তু হচ্ছে সেলুলোজ। এছাড়া প্যাকটিন, মিউসিলেজ থাকতে পারে। কোষঝিল্লি পরিবেষ্টিত সাইটোপ্লাজম, মানে কোষপ্রাচীরের নিচে কোষঝিল্লি পরিবেষ্টিত সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজমের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, সুকেন্দ্রিক যেহেতু আমরা বলছি। এবং ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে শৈবালের কোষের মধ্যে বা শৈবালের কোষের সাইটোপ্লাজমের মধ্যে বৃহৎ ক্লোরোপ্লাস্ট থাকে, বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে। এটা আমরা পরবর্তীতে জানবো। যেমন কোনোটা হচ্ছে তারকার মতো, কোনোটা হচ্ছে সূত্রাকার, কোনোটা হচ্ছে বেল্টের মতো গার্ডল শেপ, কোনোটা হচ্ছে তারকাকার, এই বিভিন্ন ধরনের, কোনটা পেয়ালার মতো, বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট শৈবালের দেহের মধ্যে থাকে। মাইটোকন্ড্রিয়া থাকে শৈবালের দেহের। ক্লোরোপ্লাস্টের মধ্যে আরেকটা গঠন থাকে, তার নাম হচ্ছে পাইরিনয়েড, এটাও আমরা পরবর্তীতে জানবো। আর রাইবোজোমও থাকে। তারপরে সঞ্চিত খাদ্য, প্রধান সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার বা স্টার্চ, কার্বোহাইড্রেট আর কি। এছাড়াও লেমিনারিন, বলিউটিন, চর্বি, তেল, লিউকোসিন, প্যারামাইলাম, এই ধরনের সঞ্চিত খাদ্য থাকে। আর গত ক্লাসে আমরা বলছিলাম যে পৃথিবীর মোট যত সালোক সংশ্লেষণ হয়, ফটোসিনথেসিস যত হয়, তার 60% কিন্তু শৈবাল করে। ম্যাক্সিমাম সালোক সংশ্লেষণ শৈবাল করে থাকে, 60% শৈবাল করে। আর বাকি 40% হচ্ছে অন্যান্য উদ্ভিদ, উচ্চ শ্রেণীর উদ্ভিদগুলা সালোক সংশ্লেষণ করে, 60%ই শৈবাল করে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জন্য শৈবাল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আর সবুজ শৈবাল থেকে পরবর্তীতে উচ্চ শ্রেণীর উদ্ভিদের আবির্ভাব হয়েছে বলে অনেকেই ধারণা করে। এইটা শৈবালের জননও আমরা শুরু করেছিলাম গত ক্লাসে। এই জনন শৈবালের 3 ধরনের হয় বা 3 প্রক্রিয়ায় তারা বংশবৃদ্ধি করে। একটা হচ্ছে অঙ্গজ বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলা হয়, আর একটা হচ্ছে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই 3 ধরনের রিপ্রোডাকশন বা বংশবিস্তার হয় শৈবালের। অঙ্গজ জিনিসটা কি? অঙ্গজ হচ্ছে দেহ অঙ্গের মাধ্যমে যেসব জনন হয়। যেমন গত ক্লাসে আমরা বলছিলাম যে পাথরকুচি গাছ, তার পাতা থেকে নতুন পাথরকুচি গাছের জন্ম হতে পারে পাতার চতুর্দিকে। পাতা হচ্ছে দেহের একটা অঙ্গ। এইভাবে শৈবালেরও দেহ অঙ্গ থেকে যদি জনন হয় সেটাকে অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলা হয়। শৈবালের অঙ্গজ জনন বিভিন্ন ধরনের হয়, যেমন দ্বিবিভাজন, একটা কোষ থেকে 2টা আপত্য কোষ, বা একটা এককোষী শৈবাল থেকে 2টা অপত্য শৈবাল তৈরি হলো। যেমন এই যে ক্লোরেলার উদাহরণ দিচ্ছে যে একটা কোষ থেকে 2টা কোষ হয়ে যাচ্ছে। তারপরে খণ্ডায়ন বা ফ্রাগমেন্টেশন বলা হয়। দ্বিবিভাজন হচ্ছে বাইনারি ফিশন, আর খণ্ডায়ন হচ্ছে ফ্রাগমেন্টেশন, মানে কোনো আঘাতের কারণে বা যান্ত্রিক কারণে কলোনি বা একটা ফিলামেন্ট, ফিলামেন্ট মানে হচ্ছে সুতা, সুতার মতো যে শৈবাল আছে, যেমন এই ধরো এখানে দেখো একটা সুতার মতো শৈবাল আছে, এই যে এটা সুতার মতো শৈবাল। এই সুতার মতো শৈবালটা আঘাতের কারণে হয়তো ভেঙে গেছে, এই একটা অঙ্গ, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, 2টা খণ্ড তৈরি হচ্ছে, এবং 2টা খণ্ড পরবর্তীতে
দুইটা শৈবালের জন্ম দিতে পারে। এটা হচ্ছে খণ্ডায়ন। তাহলে খণ্ডায়ন এক ধরনের দ্বিবিভাজন, খণ্ডায়ন বা ফ্রাগমেন্টেশন। উলোথ্রিক্সের মধ্যে আমরা খণ্ডায়ন দেখি। তারপরে অঙ্গজনন হচ্ছে কুড়ি বা বার্ড সৃষ্টি, বার্ড। যেমন প্রোটোসাইপনে এটা দেখা যায় যে, যেমন আমরা যদি দেখি, মনে করো একটা এককোষী শৈবাল, তার এইখানের মধ্যে একটা কুড়ি তৈরি হলো। এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং পরবর্তীতে এই কুড়িটা আরো বড় হলো। মনে করো কুড়ি বড় হলো, আর ওই নিউক্লিয়াসটা এখানে চলে গেল, এই নিউক্লিয়াসটা এখানে চলে গেল, দুইটার মধ্যে প্রস্থপ্রাচীর তৈরি হলো এবং দুইটা পরবর্তীতে পৃথক হয়ে গেল। এই যে কুড়ি এবং পরবর্তীতে দুইটা শৈবাল হয়ে গেল, এইভাবে কুড়ি সৃষ্টি, এটা হচ্ছে কুড়ি বা বার্ড সৃষ্টির মাধ্যমে শৈবালের যে জনন হয়, বার্ডিং বলা হয় বা কুড়ি সৃষ্টি, এটা এককোষী শৈবালের ক্ষেত্রে দেখা যায়। তারপরে হচ্ছে হর্মোগোনিয়াম। এই হর্মোগোনিয়াম হচ্ছে আঘাত বা সেপারেশন ডিস্ক। সেপারেশন ডিস্ক হচ্ছে, এখানে একটু দেখাই আমরা, সেপারেশন ডিস্ক এখানে চিত্রের মধ্যে আছে। এই জায়গাটা হচ্ছে সেপারেশন ডিস্ক। আঘাত বা সেপারেশন ডিস্ক তৈরি হওয়ার কারণে, এটা সাধারণত নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে দেখা যায়। তার ট্রাইকম, এটা হচ্ছে পোড়া সূত্রটাকে বলা হয় ট্রাইকম। এই ট্রাইকম হচ্ছে পোড়া সূত্রকে বলা হয় ট্রাইকম। ট্রাইকমটা খণ্ডিত হলে প্রত্যেকটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, প্রত্যেকটা খণ্ডকে হর্মোগোনিয়াম বলা হয়। এটা একটা হর্মোগোনিয়াম, এটা হচ্ছে সেপারেশন ডিস্ক। সেপারেশন ডিস্কের কারণে এটা একটা হর্মোগোনিয়াম, এটা একটা হর্মোগোনিয়াম, এবং প্রত্যেকটা হর্মোগোনিয়াম পরবর্তীতে নতুন একটা শৈবালে জন্ম দিতে পারে। এটা হচ্ছে হর্মোগোনিয়ামের মাধ্যমে। তারপরে আমরা আসি টিউবার বা কন্দ বলা হয়। টিউবার বাংলায় বলা হয় কন্দ। খাড়া নামক একটা শৈবালের রাইজোইডের উপরের নিচের পর্বের মধ্যে খাদ্য সঞ্চয়ের ফলে কিছু টিউবার তৈরি হতে পারে এবং সেই টিউবারের মাধ্যমে শৈবালের অঙ্গজনন হতে পারে। এগুলো গত ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করতেছি না, গত ক্লাসে আমরা আলোচনা করছি। অঙ্গজনন গেল। অঙ্গজননের মধ্যে পরে অযৌন জনন। অযৌন জনন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, হচ্ছে অযৌন জননের একক হচ্ছে রেণু বা স্পোর। এটা হচ্ছে স্পোর তৈরির মাধ্যমে যে জনন হয়। অঙ্গজনন হচ্ছে দেহ অঙ্গের মাধ্যমে, আর অযৌন জনন হচ্ছে স্পোর বা স্পোরের বাংলা হচ্ছে রেণু। রেণু তৈরির মাধ্যমে যে জনন হয় তার নাম হচ্ছে অযৌন জনন। এবং অযৌন জননে এই রেণু বা স্পোর তৈরি হয় যে অঙ্গের মধ্যে বা যে কোষের মধ্যে, তাকে বাংলায় বলা হয় রেণুস্থলী এবং বায়োলজিক্যালি বা ইংরেজিতে বলা হয় স্পোরাঞ্জিয়াম। অর্থাৎ স্পোর তৈরি হয় স্পোরঞ্জিয়ামের মধ্যে, রেণু তৈরি হয় যার মধ্যে, যে কোষের মধ্যে, তার নাম হচ্ছে স্পোরঞ্জিয়াম। এটা মনে রাখবা। এই হচ্ছে অযৌন জননের কথা। অযৌন জনন বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে জু স্পোর। জু শব্দ থেকে, জু মানে হচ্ছে প্রাণী। এই জু প্রাণী মানে হচ্ছে অনেকটা, সে প্রাণীর মতো চলাচল করতে পারে, এর জন্য জুস্পোর বলা হচ্ছে। জুস্পোরে কি থাকে? জুস্পোরে একটা, দুইটা বা চারটা বা বহু ফ্লাজেলা থাকে। এই ফ্লাজেলা থাকার কারণে তারা চলাচল করতে পারে। আর জুস্পোর যার মধ্যে তৈরি হয় তার নাম হচ্ছে জুস্পোরাঞ্জিয়াম বা বাংলায় বলা হয় চলরেণুস্থলী। এবং এই চলরেণুস্থলীর মধ্যে এক বা একাধিক বহু জুস্পোর তৈরি হতে পারে। একটা জুস্পোরঞ্জিয়ামের মধ্যে বা চলরেণুস্থলীর মধ্যে একক হতে পারে, একটা হতে পারে, বা বহু জুস্পোর তৈরি হতে পারে। এবং এই জুস্পোরগুলা যখন জুস্পোরেঞ্জিয়াম থেকে বের হয়ে আসে তখন কিছু সময় বিশ্রাম নেয়, এবং বিশ্রাম নিয়ে পরবর্তীতে সে আবার অঙ্কুরিত হয় নতুন আরেকটা শৈবালের জন্ম দিতে পারে। যেমন উলোথ্রিক্সের মধ্যে আমরা জুস্পোরের মাধ্যমে অযৌন জনন দেখি। এই যে একটা জুস্পোর, তার দুইটা ফ্লাজেলা, এই জুস্পোরটা পরবর্তীতে নতুন একটা উলোথ্রিক্সের জন্ম দিবে। এই ধরনের একটা উলোথ্রিক্স, মনে করে এই যে একটা হচ্ছে উলোথ্রিক্স শৈবালের জন্ম দিবে। জুস্পোরের মাধ্যমে হয়, তার ফ্লাজেলা আছে এর জন্য তাদেরকে জুস্পোর বলা হয়। জুস্পোর যার মধ্যে তৈরি হয় তার নাম হচ্ছে জুস্পোরেঞ্জিয়াম বা চলরেণুস্থলী। তারপরে আসো 2 নম্বর হচ্ছে অ্যাপ্লানোস্পোর। জুস্পোরের উল্টো কি?
মানে তারা হচ্ছে ফ্লাজেলা বিহীন। এই যে এখানে কোনো ফ্লাজেলা নাই, এই ধরনের কোনো ফ্লাজেলা নাই। এই ফ্লাজেলা ফ্লাজেলা না থাকার কারণে তাদেরকে বলা হয় অ্যাপ্লানোস্পোর, ফ্লাজেলা বিহীন বা চলৎ শক্তিহীন। যেমন মাইক্রোস্পোরা শৈবাল বা অনেক শৈবালেই এই অ্যাপ্লানোস্পোর পাওয়া যায়। জুস্পোরকে বাংলায় বলতে পারি আমরা চলরেণু, আর অ্যাপ্লানোস্পোরকে বলতে পারি আমরা অচল রেণু। এটা মনে রাখবা। জুস্পোর যদিও আমি লিখছি, বাংলায় বলতে পারো চলরেণু, আর অ্যাপ্লানোস্পোরকে বলতে পারো অচল রেণু, অর্থাৎ চলৎ শক্তিহীন। তারপরে আসো হিপনোস্পোর। হিপনোস্পোর হচ্ছে শুষ্ক পরিবেশে হিপনোস্পোর তৈরি হয় এবং এটা পুরু প্রাচীর বিশিষ্ট হয়। মনে করো একটা স্পোর, একটা স্পোর, এই স্পোর শুষ্ক পরিবেশে বা প্রতিকূল পরিবেশে সে পুরু প্রাচীর বিশিষ্ট হয়ে গেল এবং একটা অচল রেণু তৈরি করলো, এবং যখন এই অনুকূল পরিবেশ আসবে তখন সে অঙ্কুরিত হয়ে নতুন একটা শৈবালের জন্ম দিতে পারবে। এটা হচ্ছে হিপনোস্পোর, অর্থাৎ শুষ্ক পরিবেশে একটা পুরুপ্রাচীর বিশিষ্ট অচল এক ধরনের রেণু তৈরি হয়, সেটাকে বলা হয় হিপনোস্পোর। প্যাডিয়াস্টামের মধ্যে এই ধরনের হিপনোস্পোর দেখা যায়। তাইলে এই মনে রাখবো, তিনটা হচ্ছে জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, এই তিনটা আমরা জানলাম। তারপরে আসো অটোস্পোর। অটোস্পোর হচ্ছে মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল স্পোর যদি তৈরি হয় তাহলে সেটাকে বলে অটোস্পোর। যেমন ক্লোরেলা এক ধরনের এককোষী শৈবাল। ক্লোরেলা এই যে পেয়ালার মতো ক্লোরোপ্লাস্ট থাকে, তারপরে এখানে নিউক্লিয়াস থাকে। এর থেকে যদি হুবহু আরেকটা স্পোর তৈরি হয়, এই এই ধরনের স্পোরকে বলা হবে অটোস্পোর, এবং ক্লোরেলা নামক শৈবালে এই ধরনের অটোস্পোরের মাধ্যমে, এবং এটা অচল স্পোর, এটার কোনো ফ্লাজেলা নাই, এই ধরনের ফ্লাজেলা নাই। ফ্লাজেলা না থাকার কারণে এটা হচ্ছে অচল স্পোর, এবং মাতৃকোষের এই অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন এর জন্য এটাকে অটোস্পোর বলা হয়। তাহলে অটোস্পোরের মাধ্যমে ক্লোরেলা শৈবালে অজনজনন হতে পারে। একাইনিটি হচ্ছে দেহকোষ এর পুরো প্রাচীর আবৃত হয়, পুরো প্রচুর খাদ্য সমৃদ্ধ হয়, এক ধরনের গঠন তৈরি করে, সেটাকে বলা হয় একাইনিটি, এবং প্রতিকূল অবস্থা পাড়ি দেওয়া দিয়ে তারপরে একাইনিটি অঙ্কুরিত হয় নতুন শৈবাল। যেমন এইটা হচ্ছে একাইনিটি, প্রচুর খাদ্য সম্পন্ন এবং পুরু প্রাচীর বিশিষ্ট একাইনিটি তৈরি করবে, এবং একাইনিটিটা এই প্রতিকূল পরিবেশ অতিক্রম করে অনুকূল পরিবেশ যখন আসবে তখন এক একটা একাইনিট থেকে এক একটা নতুন শৈবালের জন্ম দিতে পারে। এটাকে পিতফোরাতে এই ধরনের দেখা যায়। তারপরে আসো আমরা আরেকটা হচ্ছে অক্সোস্পোর, এটা ডায়াটম কিছু শৈবাল আছে, তাদেরকে ডায়াটম বলা হয়। এটা সাগরের মধ্যে পাওয়া যায়, সাগরের মধ্যে বাসমান এক ধরনের ফাইটোপ্লাঙ্কটনি। যেমন এই ধরনের হতে পারে ডায়াটম, যেমন এটা একটা ডায়াটম, এই ডায়াটম যেমন পিন্নুলারিয়া, নেভিকুলা, এগুলো হচ্ছে ডায়াটম। এই ডায়াটমের মধ্যে অক্সোস্পোর পাওয়া যায়, ছোট ছোট স্পোর পাওয়া যায়, যেটাকে বলা হয় অক্সোস্পোর। এই অক্সোস্পোরের মাধ্যমে ডায়াটমের সাধারণত অযৌনজনন হয়। তারপরে পামেলা দশা কি? পামেলা দশা হচ্ছে শুষ্ক পরিবেশে একটা কোষে, যে ছোট ছোট করে আমি দিছি, যে শুষ্ক পরিবেশে একটা কোষের প্রোটোপ্লাজম, এই যে একটা কোষ, এই একটা কোষ মনে করো, এই একটা কোষের প্রোটোপ্লাজম বিভাজিত হয় অনেকগুলো খণ্ড। দেখো এই যে একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এভাবে অনেকগুলো খণ্ডে বিভাজিত হয়ে কোষপ্রাচীর এর মধ্যে, আবার কোষপ্রাচীরের বাইরের দিকে জিলেটিনের একটা আবরণে আবদ্ধ হয়। এটা সাধারণত পালমেলা নামক একটা শৈবাল আছে, তাদের মধ্যে এটা বেশি দেখা যায়, যার কারণে পালমেলার মতো অন্য কোনো শৈবালে যদি এই ধরনের দশা দেখা যায় তাদের সেটাকে বলা হয় পামেলা দশা। এবং এই পামেলা দশা পরবর্তীতে পামেলা দশার প্রত্যেকটা কোষ আবার নতুন করে জুস্পোর তৈরি করবে, এবং জুস্পোর তৈরি করে নতুন এক একটা শৈবাল তৈরি করবে। ক্লামাইডোমোনাসের মধ্যে পামেলা দশা দেখা যায়। এই হচ্ছে
অযৌন জনন। আজকে মূলত আমাদের এইখান থেকে নতুন পড়া যৌন জনন। যৌন জনন জিনিসটা কি? যৌন জনন হচ্ছে যে দুইটা বিপরীতধর্মী গ্যামেট, গ্যামেটকে বাংলায় বলা হয় জনন কোষ। জনন কোষ, গ্যামেটের বাংলা হচ্ছে জনন কোষ। এই জনন কোষ দুইটা বিপরীতধর্মী। বিপরীতধর্মী মানে কি? পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, বা পুং জনন কোষ, স্ত্রী জনন কোষ, দুইটা বিপরীতধর্মী জনন কোষ বা গ্যামেটের মিলনের ফলে যে জনন হয় তার নাম হচ্ছে যৌন জনন। এবং যৌন জননে এই জনন কোষ যার যে যে অঙ্গের মধ্যে তৈরি হয় তার নাম হচ্ছে জননাঙ্গ। এবং এই জননাঙ্গ হচ্ছে যৌন জনন এর যে জননাঙ্গ তার নাম হচ্ছে গ্যামেটেনজিয়াম। গ্যামেট তৈরি হয় যার মধ্যে তার নাম হচ্ছে গ্যামেটেনজিয়াম। এই গ্যামেটটা যার মাধ্যমে তৈরি হবে তার নাম হচ্ছে গ্যামেটেনজিয়াম। এটা মনে রাখবা। তাইলে গ্যামেট তৈরির মাধ্যমে যে জনন হয় তার নাম হচ্ছে যৌন জনন। গ্যামেট কার মধ্যে তৈরি হয়? গ্যামেটেনজিয়ামের মধ্যে তৈরি হয়। এটা মনে রাখবা। তারপরে এই সক্ষমতা অনুসারে যৌন জনন দুই ধরনের হয়। একটা হচ্ছে হোমোতেলিক এবং আরেকটা হচ্ছে হেটারোতেলিক। এই দুইটা জিনিস, দুইটা শব্দ সম্পর্কে আমরা জানি। হোমোতেলিক, হোমো মানে হচ্ছে এক, তেলিক মানে হচ্ছে থ্যালাস। মানে একই থ্যালাসের মধ্যে যদি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হয়, মনে করো এই একটা থ্যালাস, এই থ্যালাসের এই একটা কোষ, এই একটা কোষ, এই একাধিক কোষ, এই কোষের মধ্যে এটা হচ্ছে একটা থ্যালাস, একই থ্যালাস। এবং এই থ্যালাসের মধ্যে এইখানে মনে করো এই স্ত্রী গ্যামেট তৈরি হলো, আর এইখানের মধ্যে অনেকগুলা পুং গ্যামেট তৈরি হলো। একই থ্যালাসের মধ্যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যদি তৈরি হয় এবং এই দুইটার মিলনের ফলে পরবর্তীতে যদি জাইগোট তৈরি হয় একই থ্যালাসের মধ্যে, তো সেই ধরনের যৌন জননকে বলা হবে হোমোতেলিক। মানে একই থ্যালাসের মধ্যে হচ্ছে এর জন্য হোমোতেলিক। আর এটা থেকে হেটারোতেলিক, হেটারো মানে হচ্ছে ভিন্ন, ভিন্ন হচ্ছে একটা থ্যালাস, এই থ্যালাসের মধ্যে মনে করো এই স্ত্রী গ্যামেট তৈরি হলো, আর আরেকটা থ্যালাস, আরেকটা থ্যালাস, এই থ্যালাসের মধ্যে মনে করো এই পুং গ্যামেট তৈরি হলো, পুং গ্যামেট গুলো বের হয়ে আসলো, স্ত্রী গ্যামেট মনে করো বড় স্ত্রী গ্যামেট, স্ত্রী গ্যামেটটা বের হয়ে আসলো, এই দুইটার মিলন ঘটলো। এইভাবে ভিন্ন থ্যালাস, এটা একটা থ্যালাস, এটা একটা থ্যালাস, ভিন্ন থ্যালাসের মধ্যে যদি পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট তৈরি হয়, তাইলে সেই ধরনের যৌনজনকে বলা হয় হেটারোথেলিক। হেটারো মানে হচ্ছে ভিন্ন, হোমো মানে হচ্ছে এক। এটা এক ধরনের। আবার জনন কোষের ভিত্তিতে যৌন জনন হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে আইসোগ্যামাস, আর একটা হচ্ছে সবগুলো দেখে ফেলি, আইসোগ্যামাস, আর একটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস বা অ্যানাইসোগ্যামি, আর একটা হচ্ছে ওগ্যামি বা ওগ্যামাস। এই তিন ধরনের জনন কোষের উপর ভিত্তি করে। কিভাবে? যেমন এই এটা হচ্ছে আইসো, এই যে একটা চিত্র আছে সেটা হচ্ছে আইসোগ্যামি বা আইসোগ্যামাস। এখানে একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট। এটাকে যদি ধরো পুং গ্যামেট, এটাকে ধরো স্ত্রী গ্যামেট, তাহলে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট দেখো আকার, আকৃতি এবং প্রকৃতিতে সাদৃশ্যপূর্ণ, সমান। অর্থাৎ এইটা এবং এইটা সমান, দুইটাই ফ্লাজেলা যুক্ত। এটারও দুইটা ফ্লাজেলা, এটারও দুইটা ফ্লাজেলা। সমান আকার, আকৃতি এবং প্রকৃতি বিশিষ্ট দুইটা গ্যামেটের মিলনকে বলা হয় আইসোগ্যামি। একই ধরনের আকার, আকৃতি এবং প্রকৃতি। প্রকৃতি মানে হচ্ছে দুইটাই সচল, দুইটাতে ফ্লাজেলা থাকে এবং দুইটা দেখতে একই ধরনের। এই ধরনের দুইটা গ্যামেটের মিলনকে বলা হয় আইসোগ্যামি। যেমন উলোথ্রিক্স শৈবালে এই ধরনের আইসোগ্যামি যৌন জনন দেখতে পারি আমরা। অ্যানাইসোগ্যামি হচ্ছে অসম আকার আকৃতি বিশিষ্ট গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামি। অসম আকৃতি দেখেই বোঝা যাচ্ছে যে একটা গ্যামেট এটা হচ্ছে বড় কিন্তু সচল, একটা গ্যামেট হচ্ছে ছোট এবং সচল। আকার আকৃতি হচ্ছে ভিন্ন, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট, কিন্তু প্রকৃতি একই, দুইটাই সচল। একটা বড় সচল আর একটা ছোট সচল, এই দুইটা গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামি। অথবা অন্যভাবে হতে পারে, মনে করো একটা বড় নিশ্চল মানে ফ্লাজেলা নাই, আর একটা ছোট কিন্তু নিশ্চল, এটাও কিন্তু অ্যানাইসোগ্যামি।
অর্থাৎ তাদের আকার আকৃতি ভিন্ন, অসম আকার আকৃতি, কিন্তু প্রকৃতি একই, দুইটাতেই ফ্লাজেলা নাই। এই ধরনের গ্যামেটের মিলনকেও অ্যানাইসোগ্যামি বা অ্যানাইসোগ্যামাস জনজনন বলতে পারি আমরা। যেমন প্যান্ডোরিনা, একটা শৈবালের মধ্যে প্যান্ডোরিনার মধ্যে অ্যানাইসোগ্যামাস জনজনন হয়। ওগ্যামাস কি? এটা হচ্ছে উন্নত উদ্ভিদে সাধারণত বা উন্নত শৈবালের মধ্যে এই ধরনের ওগ্যামি বা উন্নত উদ্ভিদের মধ্যে দেখা যায়। এদের ক্ষেত্রে কি, যে পুংগেমেট যেটা, এটা ক্ষুদ্র এবং সচল, আর স্ত্রীগেমেট যেটা, সেটা হচ্ছে বৃহৎ এবং নিশ্চল। এই দেখো এখানের মধ্যে যে এটা হচ্ছে স্ত্রীগেমেট। স্ত্রীগেমেটটা কি? এটা হচ্ছে বড় কিন্তু নিশ্চল, ফ্লাজেলা নাই তার। আর আরেকটা হচ্ছে পুংগেমেট যেটা, সেটা হচ্ছে ক্ষুদ্র ছোট্ট কিন্তু সচল, ফ্লাজেলা আছে তাদের। তাহলে একটা হচ্ছে ক্ষুদ্র সচল পুংগেমেট, একটা হচ্ছে বৃহৎ নিশ্চল স্টিগেমেটের মিলনকে বলা হয় ওগেমেট। এবং অডোগনিয়ামের মধ্যে, অডোগনিয়াম একটা শৈবাল, এর মধ্যে এই ওগেমি বা ওগেমাস যৌনজনন হয়। তাহলে আবার আমরা যদি বলি, একই আকার আকৃতি প্রকৃতি বিশিষ্ট দুইটা গেমেটের মিলনকে বলা হয় আইসোগেমি। একই আকার মানে ভিন্ন আকার আকৃতি কিন্তু প্রকৃতি একই বিশিষ্ট দুইটা গেমেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগেমি। আর ওগেমি হচ্ছে আকার আকৃতি প্রকৃতি সবগুলা ভিন্ন, অর্থাৎ একটা বড় একটা ছোট, একটা নিশ্চল একটা সচল, এবং এই ধরনের দুইটা গ্যামেটের মিলনকে বলা হয় ওগেমি। এবং তিনটার উদাহরণ আইসোগেমি দেখা যায় উলোথ্রিক্সের মধ্যে, উলোথ্রিক্স শৈবাল সম্পর্কে আমরা আরো বিস্তারিত পড়ব। তারপরে অ্যানাইসোগেমি দেখা যায় প্যান্ডোডিনার মধ্যে। তারপরে ওগেমি দেখা যায় অডোগনিয়ামের মধ্যে। এবং সমস্ত বড় বড় যে উদ্ভিদ যেগুলা, সেগুলোর যৌন জননও ওগেমাস প্রকৃতির হয়। তাইলে এই হচ্ছে আমাদের যৌন জনন। শৈবালের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা পড়ি কিছু, যে শৈবাল আসলে তার দুই ধরনের ভূমিকা আমরা দেখি, তার উপকারী ভূমিকা এবং অপকারী ভূমিকা। কিন্তু শৈবালের উপকারী ভূমিকাটা বেশি। এর জন্য আমরা প্রথমে উপকারিতা নিয়ে আলোচনা করি। 1 নম্বর উপকারিতা হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে। শৈবাল যে সালোক সংশ্লেষণ করে, পৃথিবী যখন তৈরি হয় তখন কিন্তু অক্সিজেন ছিল না পৃথিবীতে। অক্সিজেন না থাকলে কোনো প্রাণী বসবাস করতে পারবে না, ইভেন উদ্ভিদও বসবাস করতে পারবে না। এই যে বায়ুমণ্ডলে যে অক্সিজেন ছিল না, এর থেকে যে অক্সিজেন আসলো, এটা লক্ষ লক্ষ বছর পূর্ব থেকে নীলাভ সবুজ শৈবাল যারা, ব্লু গ্রিন এলজি যারা, নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন এলজি, প্রথমে তারা সালোক সংশ্লেষণ শুরু করলো এবং সালোক সংশ্লেষণের পক্ষে অক্সিজেন নির্গত হয়। অক্সিজেন ছাড়তে শুরু করলো এবং সেই অক্সিজেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথমে নীলাভ সবুজ শৈবাল শুরু করলেও পরবর্তীতে অন্যান্য শৈবাল এবং পরবর্তীতে সবুজ বড় বড় উদ্ভিদগুলো সালোক সংশ্লেষণ শুরু করলো এবং প্রকৃতিতে অক্সিজেন যোগ করা শুরু করলো। এবং এই অক্সিজেন যোগ করতে করতে বর্তমানে প্রকৃতিতে প্রায় 20 ভাগ অক্সিজেন আছে। বায়ুমণ্ডলে এই অক্সিজেন যোগান দেওয়ার কাজটা মূলত শৈবাল করে। এবং আমরা আগে বলছি যে পৃথিবীতে যত সালোক সংশ্লেষণ হয় তার 60% হচ্ছে শৈবাল গুলা করে। বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে 1 নম্বর উপকারিতা। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না। সমুদ্রে মাছের অবস্থান নির্ণয় করতে শৈবাল ভূমিকা পালন করে, কারণ মাছের খাদ্য হচ্ছে শৈবাল এবং শৈবালের সংখ্যা বেশি যেখানে, সেইখানের মধ্যে মাছ বেশি থাকবে। এই জন্য সমুদ্রের মধ্যে মাছ কোন জায়গায় বেশি, এটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা যদি দেখি যে কোন জায়গায় শৈবাল বেশি আছে, সেই জায়গায় মাছ বেশি থাকবে এবং সেই জায়গায় ট্রলার গিয়ে মাছ শিকার করতে পারবে। অর্থাৎ সমুদ্রে মাছের অবস্থান নির্ণয় করা যায় মানে শৈবালের সংখ্যা দেখে। শৈবাল যত বেশি থাকবে সেখানে তত বেশি মাছ থাকবে। এটা আরেকটা ভূমিকা। তারপরে মাটির বয়স নির্ণয়। মাটির বয়স নির্ণয় ডায়াটম, এক ধরনের ছোট্ট ছোট্ট শৈবাল, সামুদ্রিক শৈবাল, ওই যে পিন্নুলারিয়া নেবিকুলা, এগুলার কথা আমরা বলছি, ছোট ছোট ফাইটোপ্লাঙ্কটন এগুলার মারা যায় যখন, তার বাইরের যে আবরণ, সেই আবরণের মধ্যে এক ধরনের কার্বন থাকে, সেই কার্বনের ড্যান্টিং করে মাটির বয়স নির্ণয় করা যায়। অর্থাৎ ডায়াটম যে মাটির মধ্যে পচে যায়, সেই মাটির খোলসের কার্বন ড্যান্টিং করে মাটির বয়স নির্ণয় করা যায়।
এটা একটা ইম্পর্টেন্ট উপকারিতা। উৎপাদক হিসেবে এটা এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল যেটা, সেই খাদ্য শৃঙ্খলের প্রধান উৎপাদক হচ্ছে শৈবাল। অর্থাৎ জলজ ইকোসিস্টেম যে আছে, জলজ ইকোসিস্টেমের মধ্যে উৎপাদক হচ্ছে শৈবাল। খাদক হচ্ছে ছোট ছোট মাছ, প্রাথমিক খাদক, তারপরে সেকেন্ডারি খাদক থাকবে বড় বড় মাছ, আরো বড় বড় মাছ টারশিয়ারি খাদক, বা আমরা মানুষ এই মাছগুলা খাই, আমরাও টারশিয়ারি খাদক। উৎপাদক হচ্ছে এখানের মধ্যে শৈবাল। এবং পানির মধ্যে জলজ ইকোসিস্টেম যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রধান উৎপাদক হচ্ছে শৈবাল। এগুলা খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তারপরে বায়োফুয়েল, সেকেন্ড জেনারেশনের বায়োফুয়েল গুলা শৈবাল থেকে তৈরি করা যায়। বিভিন্ন ধরনের বায়োফুয়েল বা জ্বালানি তৈরি করা যায়, সেকেন্ড জেনারেশনের বায়োফুয়েল তৈরি করা যায় শৈবাল থেকে, বর্তমানে এটা হচ্ছে। তারপরে পরিবেশ দূষণ, কারণ শৈবালগুলা সালোক সংশ্লেষণ করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে আর বায়ুতে অক্সিজেন ত্যাগ করতেছে। এর মানে কার্বন ডাইঅক্সাইড শোষণ এবং অক্সিজেন প্রদানের মাধ্যমে সে বায়ুমণ্ডলকে বিশুদ্ধ রাখতেছে, পরিবেশকে দূষণ মুক্ত করতেছে, পরিবেশ দূষণ রোধ করতেছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগের মাধ্যমে। তারপরে আরেকটা এখানে তোমাদের বইতে দেখবা যে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়, নীলাভ সবুজ শৈবাল, বিজিএ দিয়ে গত ক্লাসে আমি বলছি, বিজিএ হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিজিএ। এই ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল, তার মধ্যে একটা রঞ্জক পদার্থ থাকে, এক ধরনের রঞ্জক পদার্থ, ক্লোরোফিল রঞ্জক পদার্থ না, এই ধরনের এক ধরনের রঞ্জক পদার্থ হচ্ছে ফাইকোবিলিন। এই ফাইকোবিলিন এর দুই ধরনের ফাইকোবিলিন, সিফাইকোএরিথ্রিন এবং সিফাইকোসায়ানিন, এই দুই ধরনের ফাইকোবিলিন ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবালের মধ্যে পাওয়া যায়। এই যে রঞ্জক পদার্থগুলা সিফাইকোসায়ানিন, সিফাইকোএরিথ্রিন, এই দুইটা তারা দৃশ্যমান আলোর বাইরের আলোক রশ্মি শোষণ করতে পারে। আমরা যে আলোক রশ্মিগুলো দেখি না, এর বাইরের যে আলোক রশ্মিগুলো আছে, এই আলোক রশ্মিগুলো সিফাইকোসায়ানিন, সিফাইকোএরিথ্রিন শোষণ করতে পারে। এবং সেই শোষণ করা, সেই দৃশ্যমান আলোক রশ্মির বাইরের যে আলোক রশ্মিগুলা, সাবমেরিন থেকে এই ধরনের আলোক রশ্মিগুলা বের হলে এরা এই সিফাইকোএরিথ্রিন এবং সিফাইকোসায়ানিনটা শোষণ করে গোয়েন্দা সাবমেরিন কোন জায়গায় আছে সে তার অবস্থান নির্ণয় করতে পারে। এটা সাধারণত নীলাভ সবুজ শৈবালের ফাইকোবিলিন অর্থাৎ সিফাইকোএরিথ্রিন, সিফাইকোসায়ানিন এই কাজটা করতে পারে এবং গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। এই হচ্ছে শৈবালের উপকারী ভূমিকা। এখন আসো শৈবালের অপকারী ভূমিকা কি। কিছু অপকারিতাও তার আছে। এক নম্বর অপকারিতা হচ্ছে ওয়াটার ব্লোম তৈরি করে তারা। ওয়াটার ব্লোম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল সাধারণত যদি পানির মধ্যে, মনে করো একটা পুকুর, এই পুকুরের মধ্যে অতিমাত্রায় যদি নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি জন্মায়, তাইলে এগুলা পরবর্তীতে পচে যাবে এবং পচে গিয়ে পানিকে দূষিত করবে এবং পানিকে ব্যবহার অনুপযোগী করে ফেলবে। এবং এই জলাশয়ের মধ্যে মাছ থাকলে সেই মাছগুলা মারা যাবে, কারণ সে দেখবা যে অনেক পুকুরের মধ্যে পানি কালো হয়ে গেছে। কালো হওয়ার কারণ হচ্ছে এই যে নীলাভ সবুজ শৈবাল এগুলো পচে গিয়ে মরে কালো হয়ে গেছে এটা। এবং কালো হয়ে গেলে এখানের মধ্যে অক্সিজেন পৌঁছতে পারবে না পানির মধ্যে, অক্সিজেন না পৌঁছতে পারলে পানিতে যে মাছ আছে সেগুলো মারা যাবে বা অন্যান্য প্রাণী যেগুলো আছে মারা যাবে। এই যে পানি ব্লু গ্রিন অ্যালগি অতিমাত্রায় জন্মে এগুলা পচে গিয়ে পানিকে দূষিত করাকে বলা হয় ওয়াটার ব্লুম। এই ওয়াটার ব্লুম তৈরির মাধ্যমে তারা পানিকে দূষিত করে মাছকে মেরে আমাদের ক্ষতি করতে পারে। এবং ওয়াটার ব্লুম তৈরি করে যারা যে ধরনের শৈবালের, যে কয়েকটা শৈবালের নাম দেওয়া আছে, নস্টক, মাইক্রোসিস্টিক, সিস্টিস, অসিলেটোরিয়া, এগুলা ওয়াটার ব্লুম তৈরি করতে পারে। এটা একটা অপকারিতা। উদ্ভিদের রোগ, চা, কফি বা ম্যাগনোলিয়া গাছের মধ্যে বা এদের পাতার মধ্যে এক ধরনের রোগ তৈরি করতে পারে একটা শৈবাল, তার নাম হচ্ছে সেফালিউরাস বেরিসেন্স। সেফালিউরাস বেরিসেন্স নামক একটা শৈবাল আছে যেগুলা চা পাতা, বিশেষত চা পাতার ক্ষেত্রে দেখবা যে পাতার মধ্যে এক ধরনের ছত্রাক লাল হয়ে গেছে, এক ধরনের ছত্রাকের কারণে, তার নাম হচ্ছে সেফালিউরাসের প্রজাতি হচ্ছে ভেরিসেন্স। এটা চা, কফি বা ম্যাগনোলিয়া গাছের রোগ সৃষ্টি করতে পারে।
মাছের ফুলকার রোগ, পানিতে বসবাসকারী এক ধরনের অডোগোনিয়াম শৈবাল মাছের ফুলকার মধ্যে রোগ তৈরি করতে পারে। মাছটা হবে স। আচ্ছা, মাছের ফুলকার রোগ তৈরি করতে পারে অডোগোনিয়াম, একটা ক্ষতি। তারপরে স্থাপনার ক্ষতি, এটা আমরা প্রায়ই দেখি। দেখবা যে অনেক দেয়াল, পুরনো দেয়ালের মধ্যে সবুজ হয়ে গেছে, দেয়ালের মধ্যে সবুজ হয়ে গেছে। এটা এর কারণ হচ্ছে শৈবালের অতিবৃদ্ধি। খুব বেশি পরিমাণে যদি শৈবাল দেয়ালের মধ্যে জন্মায়, দেখবা যে দেয়াল দেয়াল সবুজ হয়ে গেছে বা কালো হয়ে গেছে, এই ধরনের অবস্থা তৈরি হয়। আর এই বেশি শৈবাল যদি হয় তাইলে দেয়ালের ক্ষতি করবে, দেয়ালের ক্ষতি করে ওই দেয়াল স্থাপনার মধ্যে আছে, স্থাপনা ভেঙে পড়তে পারে শেষ পর্যন্ত। এই ধরনের স্থাপনা আর ক্ষতি করতে পারে তারা, দেয়ালের মধ্যে জন্মে শৈবাল। রাস্তাঘাট, এটা খুবই আমরা শিকার হই, রাস্তাঘাট পিচ্ছিলকরণ। পাকা পুকুর বা নদীর ঘাটে যদি যাও, সেখানে মধ্যে দেখবা সবুজ শ্যাওলা জন্মে গেছে, বা বাথরুমের মধ্যে অনেক সময় সবুজ শ্যাওলা জন্মে। এবং এবং হাঁটার রাস্তার মধ্যে অনেক সময় এই যে নীলাভ সবুজ শৈবাল সাধারণত এটা করে। নীলাভ সবুজ শৈবালের তার আবরণ চতুর্দিকে মিউসিলেজ নামক একটা পদার্থ থাকে, এটা পিচ্ছিল। এই পিচ্ছিল পদার্থ থাকার কারণে ওই জায়গার মধ্যে নীলাভ সবুজ শৈবাল যে জায়গার মধ্যে জন্মে, পুকুর ঘাট বা বাথরুম বা হাঁটার রাস্তার মধ্যে যদি জন্মে, তাহলে সেই জায়গাও পিচ্ছিল হয়ে যায়, এবং সেই জায়গায় পিচ্ছিল হয়ে মানুষ পড়ে যায়, পড়ে অনেক সময় তার পা হাতের হাড় ভেঙে যেতে পারে, হাড় ভেঙে গিয়ে শেষ পর্যন্ত মৃত্যু হতে পারে। এই ধরনের অবস্থা তৈরি হতে পারে। এইভাবে এইভাবে এখন ক্লাস করি যাবো। আচ্ছা, তাহলে পাকা পুকুর ঘাট, বাথরুম, ম্যাজ এবং হাঁটার রাস্তার মধ্যে মিছিলের জন্যে রাস্তা পিচ্ছিল করে শৈবাল আমাদের ক্ষতি করতে পারে। এই হচ্ছে শৈবালের অপকারিতা, এবং শৈবালের অপকারিতা এবং উপকারিতা এই দুইটা মিলেই আসলে শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। তারপরে আমরা আসবো লাস্ট যে উদাহরণটা দেওয়া আছে, তোমাদের বিস্তারিত আলোচনা করা আছে যে শৈবাল সম্পর্কে, সেটার নাম হচ্ছে ওলোথ্রিক্স। ওলোথ্রিক্সের তিনটে জিনিস আমরা জানবো। একটা হচ্ছে আবাস। প্রথমে আবাস সম্পর্কে জানি যে ওলোথ্রিক্স শৈবালের প্রায় 60টা প্রজাতি মিঠা পানিতে সাধারণত বসবাস করে। কয়েকটা প্রজাতি আছে যারা সমুদ্রে বসবাস করে, এবং এবং আচ্ছা, মিঠা পানিতে নদী, নালা, পুকুর, নলকূপ এবং পাহাড়ের ডালে প্রবাহমান পানি যেগুলো আছে সেগুলোর মধ্যে তারা বসবাস করে। এটা সহজ জিনিস, এটা তো ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ওলোথ্রিক্স শৈবালের দৈহিক গঠন। এটা আমরা একটু জানবো যে দৈহিক গঠন কি। ওলোথ্রিক্স শৈবাল হচ্ছে অশাখ সূত্রাকার। এই যে একটা শাখা, কোনো শাখা, আলাদা কোনো শাখা প্রশাখা না, একটাই শাখা, এটা হচ্ছে অশাখ, আর সুতার মতো দেখতে, ফিলামেন্টাস, সূত্রাকার। এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এবং একসারি পিপাকৃতির কোষ প্রান্ত সংলগ্ন। এই কোষগুলো হচ্ছে পিপাকৃতির এবং একসারি কোষ দিয়ে গঠিত, এবং অসম বৃদ্ধি সম্পন্ন। তার যে অগ্রস্থ কোষ আরো বৃদ্ধি পেয়ে আরো লম্বা হতে পারে, সে আরো লম্বা হয়ে যেতে পারে। তাইলে অসম বৃদ্ধি সম্পন্ন এবং অগ্র পশ্চাতে বিভক্ত। এটা হচ্ছে তার অগ্রভাগ, আর এটা হচ্ছে তার পশ্চাৎ ভাগ। অগ্র পশ্চাতে বিভক্ত তারা। এবং গুড়ার কোষটা খুব ইম্পর্টেন্ট। তার যে গুড়ার কোষটা হচ্ছে বর্ণহীন, সরু, এবং কোনো বস্তুর সাথে, এটা একটা বস্তু, এই বস্তুর সাথে সংযুক্ত থাকে। এই কোষটা, গুড়ার কোষটা হচ্ছে, আবার বলি, বর্ণহীন। এখানে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, বর্ণহীন এবং সরু প্রকৃতি, এবং কোনো বস্তুর সাথে, এই বস্তুর সাথে সে লেগে আছে, তার নাম হচ্ছে হোল ফাস্ট। এই কোষটার নামই হোল ফাস্ট। বর্ণহীন, গুড়ার বর্ণহীন, সরু, কোনো বস্তুর সাথে লেগে থাকা যে কোষটা, তার নাম হচ্ছে হোল ফাস্ট, বা পাদদেশীয় কোষ বলতে পারি বাংলায়। আর অগ্রস্থ কোষ, আগার যে কোষটা, সেটা হচ্ছে অর্ধবৃত্তাকার কোষ, অর্ধবৃত্তাকার কোষ। আর এই কোষগুলোর কোষপ্রাচীর 3 স্তর বিশিষ্ট। ভেতরের দুইটা স্তর হচ্ছে সেলুলোজ দিয়ে, আর বাইরের স্তরটা হচ্ছে প্যাকটিন দিয়ে তৈরি হয়। সেলুলোজ দিয়ে তৈরি হয় ভিতরের দুইটা স্তর, আর বাইরের স্তরটা হচ্ছে প্যাকটিন দিয়ে তৈরি।
আর কোষের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে। আরো আছে কিছু জিনিস, আরো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, পরবর্তী পৃষ্ঠে আমরা যদি যাই, আচ্ছা, তার নিউক্লিয়াস ঘিরে গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে এবং ক্লোরোপ্লাস্টে একাধিক পাইরিনয়েড থাকে। পাইরিনয়েড জিনিসটা কি? প্রোটিনের দানা, তার চতুর্দিকে স্টার্চের আবরণ যদি থাকে তাকে বলা হয় পাইরিনয়েড। পাইরিনয়েডটা, তার ক্লোরোপ্লাস্টটা আমরা একটু দেখে ফেলি যে ক্লোরোপ্লাস্টটা কি ধরনের হয়। তার ক্লোরোপ্লাস্টটা এই ধরনের হয়। ক্লোরোপ্লাস্ট হচ্ছে এই ধরনের ক্লোরোপ্লাস্ট, একটা গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট, এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে এক ধরনের দানা থাকে। এই প্রোটিনের দানা, চতুর্দিকে স্টার্চের আবরণ, এই ধরনের দানা থাকে, এটাকে বলা হয় পাইরিনয়েড। এগুলো হচ্ছে পাইরিনয়েড। আর এইখানে নিউক্লিয়াস থাকতে পারে, তার নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এই হচ্ছে একটা একটা কোষ যদি আমরা দেখি, একটা উলোথ্রিক্সের কোষ, তার কোষের মধ্যে গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে একাধিক পাইরিনয়েড থাকে। পাইরিনয়েড কি আবার বলি? প্রোটিনের দানা, যার চতুর্দিকে স্টার্চের আবরণ বা শর্করার আবরণ, শ্বেতসারের আবরণ থাকে, তার নাম হচ্ছে পাইরিনয়েড থাকে। আর আরেকটা কথা এখানে লেখা আছে যে হোলফাস্ট ব্যতীত সূত্রের যে কোনো কোষ বিভাজন করতে পারে। এই কয়েকটা জিনিস হচ্ছে উলোথ্রিক্সের দৈহিক গঠন। তাহলে আবার আমরা আগের পৃষ্ঠায় যদি আমরা আসি, যে তার দৈহিক গঠন সূত্রাকার, মনে রাখবা, পিপাকৃতির একসারি কোষ দিয়ে গঠিত এবং অসাক্ষে, অগ্র এবং পশ্চাতে বিভক্ত। তারপরে গুড়ার কোষটা হচ্ছে বর্ণহীন, অসবুজ, তার নাম হচ্ছে হোলফাস্ট। আর আগার কোষটা হচ্ছে, অগ্রস্থ কোষটা হচ্ছে অর্ধবৃত্তাকার, তার কোষগুলা পিপাকৃতির এবং কোষ প্রাচীর হচ্ছে 3টা স্তর বিশিষ্ট, বাইরের 2টা স্তর, এই ভিতরের 2টা স্তর হচ্ছে সেলুলোজ দিয়ে আর বাইরের স্তরটা প্যাকটিন দিয়ে তৈরি। তার কোষের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর তার ক্লোরোপ্লাস্ট হচ্ছে গার্ডল আকৃতির এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে এই পাইরিনয়েড নামক এক ধরনের প্রোটিনের দানা থাকে, যার চতুর্দিকে স্টার্চ বা শ্বেতসারের আবরণ থাকে। এই হচ্ছে তার দৈহিক গঠন। উলোথ্রিক্সের দৈহিক গঠন সম্পর্কে আমরা পড়লাম। তারপরে আমরা উলোথ্রিক্সের জনন সম্পর্কে আমরা পড়ব। উলোথ্রিক্সেও আমরা শৈবালের জনন পড়ছি 3 ধরনের, উলোথ্রিক্সেও 3 ধরনের জনন দেখতে পাই আমরা। একটা হচ্ছে অঙ্গজ, আর একটা হচ্ছে অযৌন, আর একটা হচ্ছে যৌন জনন। অঙ্গজ জনন, অঙ্গজ জনন প্রধানত খণ্ডায়ন হয়। খণ্ডায়ন পদ্ধতিতে অঙ্গজ জনন হয়, আঘাত বা অন্য কোনো কারণে। মনে করো একটা উলোথ্রিক্স, এটা হচ্ছে একটা উলোথ্রিক্স শৈবাল, উলোথ্রিক্স শৈবাল, আঘাতের কারণে এই জায়গা ভেঙে গেল, ভেঙে গিয়া এই একটা খণ্ড হলো, আর এইখানে আর একটা খণ্ড হয়ে গেল, 2টা খণ্ড হয়ে গেল, এবং এই 2টা খণ্ড থেকে পরবর্তীতে 2টা শৈবাল হতে পারে। এটা হচ্ছে অঙ্গজ জনন। খণ্ডায়ন বা ফ্রাগমেন্টেশন বলা হয় ইংরেজিতে। এই আঘাতের কারণে বা অন্য কোনো কারণে যদি শৈবাল, সূত্রাকার শৈবাল বা সূত্রাকার শৈবাল, তো সে উলোথ্রিক্স শৈবাল, সূত্রাকার শৈবাল, তা আঘাতের কারণে ভেঙে গেল, 2টা খণ্ড তৈরি হলো বা 4টা খণ্ড তৈরি হলো, প্রত্যেক খণ্ড থেকে নতুন করে আবার উলোথ্রিক্স শৈবালে জন্ম দিতে পারে, সেটা হচ্ছে অঙ্গজ জনন। তার অযৌন জনন, অযৌন জনন হচ্ছে যে হোলফাস্ট এবং অগ্রস্থ কোষ ছাড়া বাকি যে কোনো কোষ রূপান্তরিত হয়ে একটা গঠন তৈরি করে, তার নাম হচ্ছে জুস স্পোরঞ্জিয়াম। এবং এই জুস স্পোরঞ্জিয়ামের প্রোটোপ্লাস্টটা বিভক্ত হয়ে 1 থেকে 32টা জুস স্পোর তৈরি করতে পারে। এবং জুস স্পোরগুলা সাধারণত নাশপাতি আকৃতির এবং শীর্ষে 4 ফ্লাজেলা যুক্ত। এই ধরনের নাশপাতি আকৃতির এবং তার মধ্যে 4টা ফ্লাজেলা থাকে, শীর্ষে 4 ফ্লাজেলা যুক্ত এক ধরনের জুস স্পোর 1 থেকে 32টা পর্যন্ত জুস স্পোর তৈরি করতে পারে। আচ্ছা, আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে 8টা থেকে 32টা পর্যন্ত জুস স্পোর তৈরি হতে পারে। 8টা থেকে 32টা পর্যন্ত জুস স্পোর তৈরি হলে সেগুলো ছোট ছোট হবে, সেগুলোকে মাইক্রোস্পোর বলা হবে। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে জুস স্পোরেঞ্জিয়ামের মধ্যে 1টা থেকে 4টা পর্যন্ত
স্পোর তৈরি হতে পারে, সেগুলোকে বলা হয় ম্যাক্রোস্পোর। ম্যাক্রো মানে হচ্ছে বড় স্পোর, বৃহৎ আকৃতির স্পোর। এবং সেই জুস্পোরগুলা, এই যে জুস্পোরগুলা সে মুক্ত হবে, জুস্পোরেঞ্জিয়াম থেকে মুক্ত হয়ে 1 থেকে 7 দিন পর্যন্ত সাঁতার কাটবে। সাঁতার কেটে তার ফ্লাজেলাগুলা বিলুপ্ত হয়ে যাবে। ফ্লাজেলা বিলুপ্ত হয়ে সে পুরো প্রাচীরে আবৃত হবে। ফ্লাজেলাগুলো বিলুপ্ত হয়ে যাবে, পুরো প্রাচীরে আবৃত হবে। আবৃত হয় শেষ পর্যন্ত সে তার কোষ বিভাজিত করবে, বিভাজিত করে নতুন সূত্র তৈরি করবে, নতুন একটা সূত্র তৈরি করে নতুন একটা উলোথ্রিক্স জন্মাতে পারে। আর বেশি তাপমাত্রা যদি থাকে বা পানি যদি কম থাকে, তখন ফ্লাজেলাবিহীন হিপনোস্পোরের মাধ্যমেও উলোথ্রিক্সের অযৌনজনন হতে পারে। এই হচ্ছে অযৌনজনন। তাহলে মনে রাখবা যে উলোথ্রিক্সের অযৌনজনন মূলত জুস্পোরের মাধ্যমে হয়, এবং জুস্পোরগুলা 4 ফ্লাজেলা বিশিষ্ট, এবং জুস্পোর যার মধ্যে হয় তার নাম হচ্ছে জুস্পোরেঞ্জিয়াম। বেশি সংখ্যায় জুস্পোর তৈরি যদি হয় 8টা থেকে 32টা, তার নাম হচ্ছে মাইক্রোজুস্পোর। আর কম সংখ্যক 1টা থেকে 4টা জুস্পোর তৈরি হলে সেগুলোকে বলা হয় ম্যাক্রোজুস্পোর। আর এই জুস্পোরগুলা জুস্পোরেঞ্জিয়াম থেকে মুক্ত হয়ে সাঁতার কাটে, তারপরে প্রাচীর আবৃত হয়ে এবং কোষ বিভাজনের মাধ্যমে শেষ পর্যন্ত নতুন একটা উলোথ্রিক্স শৈবালের জন্ম দিতে পারে। এই হচ্ছে উলোথ্রিক্সের এই অযৌনজনন। এরপরে আসি আমরা উলোথ্রিক্সের আরেকটা অযৌনজনন দেখা যায়, এটা আগেও বলছি আমরা, যে পালমেলা নামক একটা শৈবাল আছে। সেই শৈবালের যে কোষগুলো আছে সেটা জেলাটিনের আবরণে আবৃত হয়ে ফ্লাজেলাবিহীন অসংখ্য কোষ তৈরি করতে পারে। ফ্লাজেলাবিহীন অসংখ্য কোষের একটা কলোনি তৈরি করতে পারে। এবং এই পামেলার মতো অন্য কোনো শৈবালে যদি এই ধরনের দশা তৈরি হয়, মানে একটা কোষ বিভাজিত হয়ে, এই যে একটা কোষ, এই একটা কোষে বিভাজিত হয়ে অসংখ্য প্রোটোপ্লাস্ট যদি তৈরি হয় এবং পামেলার মতো গঠন তৈরি করে অন্য কোনো শৈবালে, সেটাকে বলা হবে পামেলা দশা। উলোথ্রিক্সের মধ্যে আমরা পামেলা দশা দেখি, এবং তার প্রোটোপ্লাস্ট বিভাজিত হয়ে অনেকগুলো খণ্ডে বিভক্ত হয় এবং বাইরে মিউসিলেজের আবরণে আবৃত হয়ে একটা কলোনি গঠন করে, তার নাম হচ্ছে পামেলা। এবং অনুকূল পরিবেশে ওই পামেলা দশার প্রত্যেকটা প্রোটোপ্লাস্টের অংশ বা প্রত্যেকটা খণ্ড জুস্পোর তৈরি করে নতুন সূত্র তৈরি করতে পারে। এটা হচ্ছে পামেলা দশা মাধ্যমে হতে পারে। তারপরে আসি আমরা এই উলোথ্রিক্সের যৌনজনন। উলোথ্রিক্সের যৌনজনন এর ক্ষেত্রে এই চিত্রটা আমাদের দেখতে হবে যে সে তার যৌনজনন হচ্ছে ভিন্নবাসী বা হেটারোথেলিক। ভিন্নবাসী বা হেটারোথেলিক। হেটারোথেলিক আগে আমরা বলছি যে পুংগেমেট স্ট্রিগেমেট যদি ভিন্ন সূত্রে তৈরি হয়, মনে করো এটাকে যদি আমরা, এই গেমেটগুলো যদি আমরা পুংগেমেট বলি আর এই গেমেটগুলোকেও যদি আমরা স্ট্রিগেমেট বলি, তাইলে এই পুংগেমেটগুলা এই তেলাসে তৈরি হচ্ছে আর স্ট্রিগেমেটগুলা এই তেলাসে তৈরি হচ্ছে, এবং তেলাসের যে কোষটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে গ্যামেটেনজিয়াম। গ্যামেটেনজিয়ামের মধ্যে মনে করো এগুলো পুংগেমেট তৈরি হচ্ছে আর এগুলো স্ট্রিগেমেট তৈরি হচ্ছে, দ্বিফ্লাজেলা বিশিষ্ট গ্যামেট তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে গ্যামেটেনজিয়াম, যার মধ্যে গ্যামেট তৈরি হয় তার নাম হচ্ছে গ্যামেটেনজিয়াম। এবং গ্যামেটগুলা কিন্তু একই আকার, আকৃতি এবং প্রকৃতি বিশিষ্ট, যার কারণে সে হচ্ছে আইসোগেমাস যৌনজনন। তাইলে উলোথ্রিক্সের যৌনজনন হচ্ছে ভিন্নবাসী, দুইটা ভিন্ন তেলাসের মধ্যে পুংগেমেট এবং স্ট্রিগেমেট তৈরি হয়, এবং আইসোগ্যামাস বা আইসোগেমি তাদের জনন। এবং যে কোনো কোষ, অন্তর্বর্তী যে কোনো কোষ, মাঝখানে যে কোনো কোষ, আসলে এই হোল্ডফাস্ট এবং অবস্থ কোষ ছাড়া যে কোনো কোষ গ্যামেটেনজিয়াম হিসেবে কাজ করে, এবং গ্যামেটেনজিয়ামের প্রোটোপ্লাস্ট বিভক্ত হয়ে 16টা থেকে 64টা খণ্ডে বিভক্ত হয়ে যায়, এবং প্রত্যেকটা খণ্ড পরবর্তীতে 2 ফ্লাজেলা বিশিষ্ট গ্যামেট তৈরি করে। এই যে 2 ফ্লাজেলা বিশিষ্ট প্রত্যেকটা গ্যামেট হচ্ছে 2 ফ্লাজেলা বিশিষ্ট গ্যামেট তৈরি করে, এবং সেই গ্যামেটগুলা পরবর্তীতে গ্যামেটেনজিয়াম থেকে বের হয়ে আসে 4 ফ্লাজেলা যুক্ত এক ধরনের গঠন তৈরি করে। সেটাকে ওই যে 4 ফ্লাজেলা যুক্ত গঠন তৈরি করতেছে তাকে বলা হচ্ছে জাইগট। এবং গ্যামেট যখন ছিল তখন তারা হ্যাপ্লয়েড ছিল, জাইগট যখন হয়ে গেল তারা ডিপ্লয়েড হয়ে গেল, এবং সেই জায়গাটা ফ্লাজেলাবিহীন হয়ে পুরো প্রাচীর আবৃত হয়ে তারা বিশ্রাম দশা অতিক্রম করে। বিশ্রাম দশা অতিক্রম করে পরবর্তীতে তার মধ্যে মিওসিস হবে। প্রথমে মিওসিস হবে, মিওসিস হয়ে নিউক্লিয়াসগুলো হ্যাপ্লয়েড হয়ে যাবে, এবং হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মিওসিসের পরে আবার মাইটোসিস হবে, মাইটোসিস হয়ে অসংখ্য নিউক্লিয়াস তৈরি করবে, এবং প্রত্যেকটা নিউক্লিয়াসের চতুর্দিকে তারা আবরণে আবৃত হয়ে পরবর্তীতে তারা আবার জুস্পোর তৈরি করবে, এবং প্রত্যেকটা জুস্পোর থেকে আবার নতুন করে উলোথ্রিক্স জন্মাবে। এইভাবে এখানে আমরা লেখছি যে ভিন্নবাসী, আবার বলি আমি ভিন্নবাসী, তারা আইসোগ্যামাস প্রকৃতির গ্যামেট তৈরি হয় গ্যামেটেনজিয়ামের মধ্যে,
এই গ্যামেটিন যেমন প্রোটোপ্লাস্টে বিভক্ত হয়ে 16 থেকে 64 খণ্ডে বিভক্ত হয় এবং প্রত্যেকটা খণ্ড থেকে 2 ফ্লাজেলা বিশিষ্ট গ্যামেট তৈরি হয়। গ্যামেটগুলো পরবর্তীতে বাইরে বের হয়ে আসে, 4 ফ্লাজেলা যুক্ত জাইগোট তৈরি করে। কিছু সময় তারা সাঁতার কাটে, তারপরে জাইগোট ফ্লাজেলা হারিয়ে প্রচুর আবৃত হয়ে বিশ্রাম দশা অতিক্রম করে এবং বর্ষা মৌসুমে সাধারণত হয় যে গ্যামেট জাইগোট তৈরি হওয়ার 5 থেকে 9 মাস পরে জাইগোটটা অঙ্কুরিত হবে। প্রথমে জাইগোট মিওসিস হবে, তারপরে মাইটোসিস হবে। মাইটোসিস এবং মিওসিস হয়ে পরবর্তীতে প্রত্যেকটা জাইগোট থেকে 4টা থেকে 16টা হ্যাপ্লয়েড জোস্পোর তৈরি করবে এবং জোস্পোরগুলো অঙ্কুরিত হয়ে নতুন তেলাস তৈরি করবে। আর যদি শুষ্ক পরিবেশ বা প্রতিকূল পরিবেশ থাকে তখন জোস্পোর না তৈরি করে অ্যাপ্লানোস্পোরের মাধ্যমে অ্যাপ্লানোস্পোরও তৈরি হতে পারে। এই হচ্ছে ওলোথ্রিক্সের যৌনজন। এই চিত্র আঁকাটা শিখবা আর এই কথাগুলার বর্ণা দেওয়া শিখবা। তাইলে এটা গেল ওলোথ্রিক্সের যৌনজন। আমরা একেবারে ক্লাসের শেষে চলে আসছি। বাড়ির কাজ, শৈবাল কিন্তু শেষ। শৈবালের তোমাদের বাড়ির কাজ এটা লিখে রাখো যে ওলোথ্রিক্স শৈবালের দৈহিক গঠন ও জনন সম্পর্কে লিখে আনবে। ওলোথ্রিক্স শৈবালের দৈহিক গঠন, দুইটা জিনিস, দৈহিক গঠন এবং জনন লিখে আনবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ওদের সবাইকে ধন্যবাদ। আমরা আবার ক্লাসে ফেরত আসছি।